পড়ে শোনাচ্ছি নাইল কিস্টাইনির বই অর্থনীতির সংক্ষিপ্ত ইতিহাস। বইটির আজ ৮ম পর্ব। অধ্যায় ২২, বড় ধাক্কা। ১৯৫৭ সালের ৬ মার্চে মধ্যরাতের ঠিক আগ মুহূর্তে ঘানার প্রেসিডেন্ট কোয়ামে নক্রুমা একটি মঞ্চের ওপর দাঁড়িয়ে তার উল্লসিত স্বদেশী নাগরিকদের একটি সমাবেশের দিকে তাকিয়েছিলেন। এর আগের ৮০ বছর ঘানা একটি উপনিবেশ ছিল, যে জাতিকে শাসন করেছিল ভিনদেশী আরেকটি জাতি। কিন্তু যখনই ঘড়ির কাঁটা ১২ স্পর্শ করেছিল, নক্রুমা ঘোষণা করেছিলেন, এখন থেকে চিরকালের জন্য ঘানা স্বাধীন। আর সেই মুহূর্তে ঘানা পরিণত হয়েছিল কৃষ্ণাঙ্গ আফ্রিকাবাসীদের প্রথম স্বাধীনতা অর্জনকারী দেশ হিসেবে। রাজধানী আকরার পোলো খেলার মাঠে, যেখানে আনুষ্ঠানিক এই উৎসব চলছিল, ব্রিটিশ ইউনিয়ন জ্যাক, ঘানার পুরনো ঔপনিবেশিক শাসকদের পতাকা নামানো হয় এবং লাল, হলুদ আর সবুজ রঙের একটি নতুন পতাকা উত্তোলন করা হয়। ঘানার সন্তানরা জেগে ওঠো নিজেদের লক্ষ্য আদায়ে সংকল্পবদ্ধ হয়ে। গেয়ে উঠেছিল উপস্থিত ঘানাবাসীরা। ঘানা ছিল একটি পথিকৃৎ দেশ। এর কয়েক বছর পর ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড ম্যাকমিলান পুরো মহাদেশ জুড়ে বয়ে যাওয়া পরিবর্তনের হাওয়ার কথা বলেছিলেন এবং ১৯৬০-এর দশকের আফ্রিকা ও আরও কয়েকটি মহাদেশের কয়েক ডজন উপনিবেশ তাদের স্বাধীনতা অর্জন করেছিল। নক্রুমা বেশ কিছু প্রদেশ আর জনগোষ্ঠীর বিচিত্র মিশ্রণকে একত্রিত করে একটি স্বাধীন জাতি গঠন করেছিলেন। আকরায় একটি খিলান নির্মাণ করা হয়েছিল, যেখানে খোদাই করে লেখা ছিল ১৯৫৭ খ্রিস্টাব্দে স্বাধীনতা এবং ন্যায় বিচার, যা নতুন একটি যুগের স্মারক চিহ্ন ছিল। নক্রুমা জানতেন এই শব্দগুলোর অর্থ একটি রঙিন পতাকা আর একটি নতুন জাতীয় সঙ্গীতের চেয়ে আরও অনেক বেশি কিছু। স্বাধীনতা আর ন্যায় বিচারের অস্তিত্ব থাকতে পারে শুধু যদি তার দেশের জনগণ যথেষ্ট পরিমাণে খাদ্য পায়, যদি তারা সুস্থ থাকে, বাসস্থানের নিশ্চয়তা পায় এবং লিখতে ও পড়তে পারে। স্বাধীনতার আগে ঘানা কোকো রফতানি করে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করেছিল। অর্জিত এসব সম্পদের কিছু অংশ দিয়ে রাস্তা আর রেলপথ নির্মাণে ব্যয় হয়েছিল। এমনকি তা সত্ত্বেও বহু সদ্য স্বাধীন হওয়া জাতির মতো ঘানাও একটি দরিদ্র দেশ ছিল। পঞ্চম জন্মদিন আসার আগেই দেশটিতে ১/৪ শিশু মৃত্যুবরণ করেছিল, আর মাথাপিছু গড় আয় ছিল ইউরোপীয় কোনো দেশের গড় আয়ের সামান্য একটি অংশের সমান। নক্রুমা প্রতিজ্ঞা করেছিলেন ঘানা ১ দশকের মধ্যে স্বর্গে পরিণত হবে। এই স্বাধীনতার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন নক্রুমার অর্থনৈতিক উপদেষ্টা আর্থার লুইস, যার জন্ম ১৯১৫ সালে এবং মৃত্যু ১৯৯১ সালে, যিনি নিজেই ব্রিটিশ সাম্রাজ্যের একটি দরিদ্র অবহেলিত এলাকা ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায় প্রতিপালিত হয়েছিলেন। কৈশোরে স্বপ্ন ছিল তিনি প্রকৌশলী হবেন, কিন্তু খুব শিগগিরই অনুধাবন করতে পেরেছিলেন শ্বেতাঙ্গ পরিচালিত আখ আর চিনির খামারে কখনোই কোনো কৃষ্ণাঙ্গ প্রকৌশলীর চাকরি হবে না। ১৯৩০-এর দশকে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হবার পর ইকোনমিস্ট ম্যাগাজিন তার চাকরির আবেদন প্রত্যাখ্যান করেছিল এই বলে যে তাকে এমন মানুষদের সাক্ষাৎকার নিতে হবে যারা কেউই তার মতো কৃষ্ণাঙ্গ সাংবাদিকের সঙ্গে কথা বলবেন না। তবে তার বিজয়গুলো এসেছিল পরে। ১৯৩৮ সালে আফ্রিকার বংশোদ্ভূত তিনিই প্রথম ব্যক্তি যিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের প্রভাষক হিসাবে নিয়োগ পেয়েছিলেন। ১৯৭৯ সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কারও পান এবং আজ অবধি তিনি একমাত্র কৃষ্ণাঙ্গ ব্যক্তি যিনি অর্থনীতিতে এই পুরস্কারটি অর্জন করেছেন। লুইস লক্ষ্য করেছিলেন ধনী দেশগুলোর অর্থনীতি ব্যতিক্রম। দরিদ্র জাতিগুলোর অর্থনীতিতে আধুনিক আর প্রথাগত এই দুটি রূপের তুলনামূলক নানা বৈষম্য দৃশ্যমান, যেমন বিলাসী বহু দোকান এবং সেগুলোর বাইরেই রাস্তায় পণ্য বিক্রেতাদের ব্যবসা, যেখানে আধুনিক অংশ গড়েছে পুঁজিবাদী প্রতিষ্ঠান আর শিল্প কারখানাগুলো, পণ্য উৎপাদনের জন্য যারা শ্রমিকদের নিয়োগ দেয় যা তারা মুনাফা সহ বিক্রি করতে পারে, আর প্রথাগত অংশটি গড়ে তোলে পারিবারিক খামার আর ব্যবসাগুলো, যারা তাদের আয়ের অংশ আত্মীয় পরিজনের মধ্যে ভাগ করে নেয় নিজেদের জন্য সর্বোচ্চ মুনাফা নিশ্চিত না করে।
একটি দরিদ্র দেশে অর্থনীতির সিংহভাগই হচ্ছে প্রথাগত। লুইস এটিকে বলেছিলেন একটি ডুয়াল বা দ্বৈত অর্থনীতি, অত্যন্ত বিকশিত উন্নত খানিকটা অংশ, যা চারদিকে ঘিরে আছে অর্থনৈতিক অন্ধকার। এই প্রথাগত অর্থনীতিতে প্রচুর পরিমাণে শ্রমিক থাকে, যাদের অধিকাংশ উৎপাদন প্রক্রিয়ায় খুবই সামান্য অংশ যোগ করে। যেমন এরা পারিবারিক কোনো জমিতে কাজ করা স্বজনদের মতো, কিংবা সেই তরুণদের মতো যারা ভ্রমণকারীদের সুটকেস বহন করতে শ্রম প্রস্তাব করে, বা বার্তাবাহী বালকদের মতো যারা নানা অফিসের মধ্যে সংবাদ বহন করে নিয়ে যায়। বাস্তবিকভাবে লুইস বলেছিলেন এই প্রথাগত খাতটি শ্রমিকদের একটি অসীম সরবরাহ ধারণ করে, এই অর্থে যে উৎপাদনে কোনো ক্ষতি না করেই আপনি সম্ভবত তাদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে পারবেন। যদিও অর্থনৈতিক প্রগতির শিকড়ের অস্তিত্ব এখানেই। আধুনিক অর্থনৈতিক খাত বহু সংখ্যক শ্রমিককে কম বেতনে কাজে নিয়োগ দিতে পারে এবং তারপরেও প্রচুর পরিমাণে মুনাফা অর্জন নিশ্চিত করতে পারে, আর এই মুনাফা তারপর যন্ত্র আর কারখানা নির্মাণে বিনিয়োগ করা হয়। অর্থনীতির আধুনিক খাতটি সম্প্রসারিত হয় এবং প্রথাগত খাতটি সংকুচিত হয়। অর্থনৈতিক অন্ধকার ক্রমশ অপসারিত হয়। লুইস ডেভেলপমেন্ট ইকোনমিক্স বা উন্নয়ন অর্থনীতির ক্ষেত্রটির সূচনা করেছিলেন। উন্নয়ন মানে অগ্রগতি আর উন্নতি। একজন শিশু যেমন হাঁটতে শেখে, জানে কিভাবে কথা বলতে হয় এবং একসময় সামাজিকভাবে অপেক্ষাকৃত আরও দক্ষ প্রাপ্তবয়স্ক সদস্যে পরিণত হয়। ঊনবিংশ শতাব্দীতে ব্রিটেন একটি কৃষি নির্ভর সমাজ থেকে শক্তিশালী উদ্যমী শিল্পায়নের অর্থনীতিতে রূপান্তরিত হয়েছিল। এখন আফ্রিকা আর এশিয়া জাতিগুলো সেটি হওয়ার চেষ্টা করছে। উন্নয়ন অর্থনীতির আরও একজন প্রতিষ্ঠাতা ছিলেন পোলিশ বংশোদ্ভূত ব্রিটিশ অর্থনীতিবিদ পল রোসেনস্টাইন রোডান, যার জন্ম 1902 সালে এবং মৃত্যু 1985 সালে, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নতুন জাতিগুলোর অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করার জন্যে একগুচ্ছ সহকর্মীকে যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে লন্ডনের শান্ত একটি এলাকায় একটি অভিজাত ম্যানসনে জড়ো করেছিলেন। তারা বিশ্বাস করতেন আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোর দ্রুত অর্থনৈতিক উন্নয়ন যুদ্ধ পরবর্তী একটি উত্তম শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তোলার জন্য অপরিহার্য। বিখ্যাত সব অর্থনৈতিক চিন্তাবিদ যেমন অ্যাডাম স্মিথ আর ডেভিড রিকার্ডো অর্থনীতি কিভাবে অগ্রসর আর এই ক্ষেত্রে উন্নয়ন হয় সেই বিষয়ে বিশেষভাবে আগ্রহী ছিলেন। কেন তাহলে আলাদাভাবে বিশেষ করে উন্নয়ন অর্থনীতি নিয়ে কথা বলা প্রয়োজন ছিল? সব অর্থনীতি কি এই উন্নয়ন নিয়ে ভাবে না? এক অর্থে হ্যাঁ, সব অর্থনীতি সেটা ভাবে, কিন্তু ঘানা আর সদ্য স্বাধীন দেশগুলো, যেমন ভারত আর মিশরে জন্ম হয়েছিল ঊনবিংশ শতাব্দীর সেই ম্যানচেস্টার থেকে ভিন্ন একটি পৃথিবীতে, যেখানে কিনা ব্রিটেনে প্রথম রেলপথ বসানো হয়েছিল। 1950 সাল নাগাদ ইউরোপ আর আমেরিকার অর্থনীতি বাকি পৃথিবী থেকে অনেক সামনে এগিয়ে গিয়েছিল। এই দেশগুলো কিভাবে সস্তায় বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং কিভাবে দীর্ঘ একটি প্রোডাকশন লাইন ব্যবহার করে রেডিও থেকে চিনি দলা সব কিছু তৈরি করা যেতে পারে ইত্যাদি নানা বিষয়গুলো সমাধান করেছিল। উঠতি জাতিগুলোর এই সব কিছুরই আর পুনরাবিষ্কার করার কোনো দরকার নেই। অন্য দেশগুলোর যা অর্জন করতে 300 বছর লেগেছে, একটি একদা নির্ভরশীল অর্থাৎ উপনিবেশ দেশকে সেটি এক প্রজন্মে সম্পাদন করার জন্যে অবশ্যই চেষ্টা করতে হবে, নক্রমা বলেছিলেন। রোজেনস্টাইন রোডান এবং লুইস বিশ্বাস করতেন যে নতুন জাতিগুলো তাদের পূর্ণ অর্থনৈতিক সম্ভাবনা বাস্তবায়ন করা থেকে বহু দূরে অবস্থান করছেন। তারা তাদের নাম দিয়েছিল অনুন্নত অথবা উন্নয়নশীল অর্থাৎ ডেভেলপিং দেশ। আরও বেশি গুরুত্বপূর্ণভাবে তারা বিশ্বাস করতেন যে বেশ কিছু নীতিমালা আছে যা এই সব দেশগুলোকে আরও সমৃদ্ধ হতে সাহায্য করতে পারে। উন্নয়ন অর্থনীতিবিদরা এবং উন্নয়নশীল দেশের নেতারা ভেবেছিলেন শিল্প কারখানা সৃষ্টি করা খুব প্রয়োজন। নক্রমা বলেছিলেন তার জনগণ তখনই সুখী হবে যখন কারখানার ধোঁয়ার কারণে ভোল্টা নদীর এক পাশ থেকে অন্য পাশে কিছুই তারা দেখতে পারবেন না। তাহলে মূল কাজটি হচ্ছে ঘানার মতো উন্নয়নশীল দেশগুলোয়, যেগুলো সাধারণত ক্ষুদ্র খামার আর ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রাম দিয়ে গড়া একটি সমাজ, সেখানে ব্যাপক শিল্পায়ন করা, যেখানে কারখানাগুলো গাড়ি আর নানা রাসায়নিক দ্রব্য বিরতিহীনভাবে তৈরি করবে।
1940-এর দশক অবধি অধিকাংশ অর্থনীতিবিদ বিশ্বাস করতেন এই কাজ করার জন্য বাজারই যথেষ্ট। মুনাফার প্রতিশ্রুতি ব্যবসায়ীদের কারখানা আর টেলিযোগাযোগ নেটওয়ার্ক তৈরি করতে উৎসাহিত করবে। কিন্তু নতুন উন্নয়ন অর্থনীতিবিদরা মনে করতেন দরিদ্র দেশগুলোয় বাজার আদৌ কাজ করে না। লুইস দেখিয়েছিলেন কিভাবে উন্নয়নশীল দেশগুলোর জন্য গ্রামাঞ্চল থেকে প্রচুর পরিমাণে শ্রমিক সংগ্রহ করা দরকার, যেন তাদের কারখানায় কাজে লাগানো যায়। কিন্তু রোসেনস্টাইন রোডান বলেছিলেন এটি স্বয়ংক্রিয়ভাবে ঘটে না। সমস্যাটি হচ্ছে যে লাভজনক কিছু হতে হলে একটি কারখানাকে সেখানে আরও অন্য কারখানার অস্তিত্বের উপর নির্ভরশীল হতে হয়। মুনাফা করার জন্য একটি সার্ডিন মাছের টিনজাত করার কারখানাকে এই সার্ডিনগুলো বিক্রি করা দরকার, কিন্তু কে সেটি কিনবে? প্রথাগত অর্থনীতি অংশের মানুষ খুব সামান্য পরিমাণ আয় করে, তাদের টিনজাত সার্ডিন কেনার ক্ষমতা নেই। সেই কারখানা শ্রমিকরাই তাদের বেতন দিয়ে কিছু ব্যয় করবেন, সবটুকু না, সেগুলো ক্রয় করতে। এছাড়া তারা জুতাও কিনতে চাইবেন। যদি একই সময়ে একটি জুতার কারখানা খোলা হয়, তাহলে এ শ্রমিকরা কিছু সার্ডিন কিনবে এবং সার্ডিন কারখানার শ্রমিকরাও জুতা কিনবে। প্রত্যেকটি প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের পণ্যের জন্য একটি বাজার সৃষ্টি করবে। শিল্পায়ন ঘটানোর জন্যে ক্ষেত থেকে শ্রমিকদের সরিয়ে আনা দরকার এবং তাদের একই সময়ে বহু ভিন্ন ধরনের কারখানায় কাজ করার ব্যবস্থা করতে হবে। একত্রে কারখানাগুলো লাভজনক হবে, কিন্তু সেগুলো একাকী সফল হতে পারবে না। সুতরাং যদি আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকেন যিনি কিনা একটি সার্ডিন কারখানা বানানোর পরিকল্পনা করছেন, দেশে অন্য কারখানাগুলোর অভাব দেখে আপনার হয়তো সেই উদ্যম ম্লান হয়ে যাবে। বন্দর, ধাতব যন্ত্রাংশ তৈরির কারখানা, জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ইত্যাদি পরস্পর নির্ভরশীল এবং সেগুলো একই সঙ্গে তৈরি করা দরকার। উন্নয়নশীল দেশগুলোকে কোনো কিছু না থাকার মতো একটি পরিস্থিতি থেকে সব কিছু আছে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করতে হবে। রোজেনস্টাইন রোডান যুক্তি দিয়েছিলেন একমাত্র দেশের সরকারই নিখুঁতভাবে এই লাভ দেবার সময়টি সমন্বয় করতে পারে, কারণ অর্থনীতির বহু খাতে সরকারকে বিশাল পরিমাণে বিনিয়োগ করতে হবে। তিনি যাকে বলেছিলেন একটি বিগ পুশ বা বড় ধাক্কা। ঘানা এটি করার চেষ্টা করেছিল। সরকার জ্বালানি কেন্দ্র, হাসপাতাল, স্কুল আর একটি আধুনিক বন্দর নির্মাণ করেছিল। কারখানা আর শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। সবচেয়ে বড় প্রকল্পটি ছিল ভোল্টা নদীর উপর বাঁধ নির্মাণ। এর জন্য জায়গা করতে ৮০,০০০ স্থানীয় মানুষকে অন্যত্র সরাতে হয়েছিল। বাঁধটি পৃথিবীর সবচেয়ে বড় কৃত্রিম হ্রদটি সৃষ্টি করেছিল। ধনী দেশগুলো এইড দিয়েছিল, প্রকল্পগুলো বাস্তবায়নে আর্থিক সহায়তা। সরকারের আশা ছিল সমৃদ্ধি হয়তো শিগগিরই আসছে। কিন্তু এই বিগ পুশ আসলে খুব কঠিন একটি কাজ, বিশেষ করে নতুন অনভিজ্ঞ সরকারগুলোর জন্য। ঘানায় এটি জনগণকে হাসপাতাল, টেলিফোন, পরিষ্কার পানি ইত্যাদি দিয়েছিল, কিন্তু এটি একই সঙ্গে বহু অদক্ষ প্রতিষ্ঠানও সৃষ্টি করেছিল, যাদের কতগুলো ছিল সম্পূর্ণভাবেই ব্যর্থ প্রতিষ্ঠান। আম প্রক্রিয়াজাত করার একটি কারখানা নির্মাণ করা হয়েছিল, এমনকি যখন কিনা দেশটিতে আমের উৎপাদন ছিল খুবই কম। একটি বিশাল কারখানা যেমন পুরো দেশের কখনো দরকার হতে পারে, তার চেয়ে অনেক বেশি পরিমাণ কাজ উৎপাদন করতে পারত। কারখানাগুলো সেই সমৃদ্ধির পথে উড্ডয়নকে বাস্তব করতে পারেনি। পরিবর্তে যন্ত্র ভেঙে পড়েছিল এবং অর্থনীতিও মুখ থুবড়ে পড়েছিল। বিগ পুশ আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার অনেক দেশেই সমস্যার মুখোমুখি হয়েছিল। একটি কারণ ছিল এইসব দেশগুলোয় রাজনীতি আর অর্থনীতি এমনভাবে জড়িয়ে পড়েছিল যে এটি উন্নয়ন বাধাগ্রস্ত করেছিল। নতুন শিল্প কারখানায় যখন সরকার অর্থ বিনিয়োগ করেছিল, ব্যবসায়ীরা তাদের পক্ষে সব চেষ্টাই করেছিলেন যেন সেই টাকার সরবরাহটি চলমান থাকে। তারা সরকারকে সমর্থন করেছে এই সুনজরে থাকতে। কেউ কেউ তাদের কারখানা আরও উৎপাদনশীল আর দক্ষ না করে বরং আরও বেশি প্রচেষ্টা করেছিলেন সরকারি কর্মকর্তাদের প্ররোচিত করতে, যেন তাদের বিনিয়োগের অর্থ আর সুবিধা দেওয়া হয়। তবে অল্প কিছু দেশ সফল হয়েছিল। দক্ষিণ কোরিয়া ছিল এমন একটি দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে কোরিয়া দুই দেশে বিভাজিত হয়েছিল, কমিউনিস্ট উত্তর আর পুঁজিবাদী দক্ষিণ কোরিয়া। 1950-এর দশকের শুরুতে দুটি অংশের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। দক্ষিণ কোরিয়া যখন যুদ্ধ থেকে বের হতে পেরেছিল, তখন সেখানে শুধু ছিল বিশৃঙ্খলা। বহু মিলিয়ন মানুষ হতাহত হয়েছিল।
জীবিতরা বেঁচেছিলেন গভীর দারিদ্র্যের মাঝে। তাদের অনেকে সব সম্বল হারিয়েছিলেন। পাহাড়ে আর জঙ্গলে খাদ্য খুঁজে বেড়াতে হয়েছে। 1961 সালে একজন সেনাপতি পার্ক চুং হি ক্ষমতা দখল করেছিলেন এবং তিনি দক্ষিণ কোরিয়ায় দেশটির নিজস্ব সেই বিগ পুষ্টি দিতে শুরু করেছিলেন। তার লক্ষ্য ছিল দেশটিকে শিল্প কারখানার একটি শক্তিশালী কেন্দ্রে রূপান্তরিত করা। পার্ক দক্ষিণ কোরিয়ার এই পুষ্টি শুরু করেছিলেন চেইবলগুলোর মাধ্যমে। এগুলো হচ্ছে সরকারের সঙ্গে নিকট সম্পর্ক আছে এমন বড় ব্যবসাগুলো। সরকার চেইবলগুলোকে সুনির্দিষ্ট একটি শিল্পের দিকে পরিচালিত করেছিল এবং তাদের সস্তায় ঋণ দেওয়া হয়েছিল। প্রথমে তাদের বিদেশি প্রতিযোগিতা থেকে সুরক্ষিত রাখা হয়েছিল, কিন্তু তারা যেন আরও বেশি প্রতিযোগিতামূলক হয়ে ওঠে এবং একটি পর্যায়ে যেন তারা তাদের পণ্য বিদেশে রফতানিও করতে পারে, সেটি দেশটির সরকার খুব দৃঢ়তার সঙ্গে নিশ্চিত করেছিল। দক্ষিণ কোরিয়ার অর্থনীতি উন্নয়নের পথে খুব দ্রুত গতিতে এর যাত্রা শুরু করেছিল। দেশটি তাদের নিজস্ব সুতা আর কাপড়ের কারখানা প্রতিষ্ঠা করেছিল প্রথমে। ইস্পাত শিল্প, গাড়ি আর জাহাজ নির্মাণ শিল্প প্রতিষ্ঠা করার আগে 1950-এর দশকে উত্তর কোরিয়ার অর্থনীতি আরও বেশি শক্তিশালী ছিল, কিন্তু খুব শিগগিরই দক্ষিণ কোরিয়া তাদের অর্থনীতিকে ছাড়িয়ে অনেক দূর অগ্রসর হয়েছিল। একই সঙ্গে তারা বহু উন্নয়নশীল দেশকেও অনেক পেছনে ফেলে এগিয়ে গিয়েছিল। পার্ক ক্ষমতা নেবার কয়েক দশকের মধ্যে অর্থনীতি আকারে 10 গুণ বেড়েছিল। এর দুটি চেইবল ইলেকট্রনিক্স সামগ্রী নির্মাতা স্যামসাং আর গাড়ি নির্মাতা হুন্দাই ইউরোপ আমেরিকায় ঘরে ঘরে পরিচিত একটি নামে পরিণত হয়েছিল। আজ দক্ষিণ কোরিয়া জীবনযাত্রার মান যে কোনো সমৃদ্ধ আর উন্নত দেশগুলোর সমতুল্য। দক্ষিণ কোরিয়ার মানুষ পার্কের এই অর্জনকে নাম দিয়েছিলেন মিরাকল অন দ্য হান রিভার, অর্থাৎ হান নদীর তীরে অলৌকিক কাণ্ড। দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে ব্যতিক্রম যে বিষয়টি ছিল সেটি হচ্ছে দেশটির সরকার নতুন শিল্প কারখানাগুলোকে অলস হবার কোনো সুযোগ দেননি। যখন সস্তা ঋণের মাধ্যমে সরকার ব্যবসায়ীদের পুরস্কৃত করেছিল, তারা নিশ্চিত করেছিল যেন তাদের কারখানাগুলো দক্ষতার সঙ্গে কাজ করে। পার্ক এমনকি অনেক প্রতিষ্ঠান থেকে ঋণ ফিরিয়ে নিয়েছিলেন যদি তারা বিদেশের বাজারে তাদের পণ্য রফতানি করার মতো যথেষ্ট পরিমাণ প্রতিযোগিতামূলক হয়ে না উঠতে পারে। যুদ্ধের পরে অন্য কয়েকটি এশিয়ান দেশে সিঙ্গাপুর, তাইওয়ান এবং হংকং অর্থনৈতিকভাবে উন্নয়ন করেছিল। তাদের বিস্ময়কর এই অর্জনের জন্য এই দেশগুলোকে এশিয়ান টাইগার্স বলা হয়। দুঃখজনকভাবে কিছু দেশে অর্থনীতিতে রাষ্ট্রীয় হস্তক্ষেপের পরিণতি এমনকি যে কোনো ব্যর্থ বিগ পুশের উদাহরণের চেয়েও আরও অনেক বেশি খারাপ হয়েছিল। জায়ারের নেতা এখন ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। মোবুতু সেসে সেকো দেশের বহু মিলিয়ন ডলার আত্মসাৎ করেছিলেন, নিজের জন্য ডজন খানেক বিলাসবহুল প্রাসাদ নির্মাণ করেছিলেন, যাকে জায়ার নদীর উপর গোলাপি সিল্কে মোড়া ঝিনুকের মতো সোফা সেট দিয়ে সাজানো বিশাল একটি ইয়োটে প্রমোদ ভ্রমণে দেখা যেত, যখন কিনা তার দেশের মানুষ জীবন বাঁচানোর জন্য সংগ্রাম করছিল। দেশটির যাতায়াত ব্যবস্থা রাস্তাঘাট মেরামতের অভাবে অব্যবহারযোগ্য হয়ে উঠেছিল। সুতরাং অর্থনীতিবিদরা এই বিগ পুশ ধারণাটি থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছিলেন। 1980-র দশকে তারা ধনী ও গরিব উভয় দেশের সরকারকে অর্থনীতিতে হস্তক্ষেপ না করতে পরামর্শ দিয়েছিলেন। দরিদ্র দেশগুলোর উন্নয়নের জন্য নতুন মুক্তবাজার অর্থনীতির নীতি প্রণয়ন করা হয়েছিল, যেমন প্রাইভেটাইজেশন বা বেসরকারীকরণ, রাষ্ট্রের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি প্রতিষ্ঠান আর ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেবার প্রস্তাবনা। কিন্তু সেই নীতিও হতাশাজনক প্রমাণিত হয়েছিল এবং অর্থনীতির উন্নয়নের পথে তারা বিরতিহীন যাত্রাটিরও কোনো একক ইগনিশন বা শুরুর সুইচ নেই, যা কিনা কোনো সরকার চাইলেই চাপ দিতে পারে। অধ্যায় 23, সবকিছুর অর্থনীতি। আপনি যদি কোনো দোকানের মালিক হন, যখন কাজে থাকেন তখন সারাক্ষণ আপনার মন হিসাব নিকাশ করতে থাকে। দোকানে কি যথেষ্ট পরিমাণ ডিম আছে? পানীয় রাখার জন্য অতিরিক্ত একটি ফ্রিজ কি কিনতে হবে? নতুন একজন সহকারী নিয়োগ দেওয়া কি ঠিক হবে? আপনার পক্ষে যতটা সম্ভব ততটা পরিমাণ লাভ করার প্রচেষ্টায় সারাদিন আপনি বিক্রির পরিমাণ আর ক্রয় মূল্য নিয়ে হিসাব নিকাশ করবেন। দিনের শেষে দোকান বন্ধ করে আপনি বাড়ি আসবেন, রাতে খাবার খাবেন, ঘর পরিষ্কার করবেন।
আপনি হয়তো ভাবছেন অন্তত এখন আপনার হিসাব নিকাশ করা মনটি হয়তো বিশ্রাম নিচ্ছে। নিশ্চয়ই পারিবারিক জীবন, রান্না, পরিষ্কার করা, সন্তানদের সঙ্গে সময় কাটানো, এইসব কাজের সঙ্গে ব্যবসা আর অর্থনীতির কোনো যোগসূত্র নেই। অন্য বিজ্ঞানীরা অর্থনীতি নয়, জীবনের এমন বিষয়গুলো, এর সামাজিক দিকগুলো নিয়ে অধ্যয়ন করেন। যেমন নৃতত্ত্ববিদরা সমাজের সংস্কৃতি আর আচরণ পর্যবেক্ষণ করেন, আর সমাজবিজ্ঞানীরা আরও বিস্তৃত একটি অর্থে সমাজ কর্মপ্রক্রিয়া নিয়ে গবেষণা করেন। নৃতত্ত্ববিদ এবং সমাজবিজ্ঞানীরা বিয়ে আর পরিবার এছাড়া আরও অন্ধকার বিষয় যেমন অপরাধ আর বর্ণবাদ নিয়ে ভাবেন। আপনি হয়তো ভাবতে পারেন অর্থনীতিবিদরা ভিন্ন। তারা খুব সুনির্দিষ্টভাবে অর্থনৈতিক বিষয় যেমন শিল্প কারখানা আর ব্যবসায়িক প্রতিষ্ঠান, দ্রব্যমূল্য এবং মুনাফা ইত্যাদি নিয়ে ভাবেন। 1950-এর দশকে গ্যারি বেকার, যার জন্ম 1930 সালে এবং মৃত্যু 2014 সালে, এই অর্থনৈতিক আর সামাজিক হিসাবে সংজ্ঞায়িত বিষয়গুলোর মধ্যবর্তী বিভাজনের দেয়ালটি তিনি ভেঙে দিয়েছিলেন। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ের নেতৃস্থানীয় একজন অর্থনীতিবিদ ছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগটি এত বেশি বিখ্যাত হয়েছিল যে এখান থেকে উদ্ভব হওয়া চিন্তার বিশেষ সেই ধারাটিকে শিকাগো স্কুল অফ ইকোনমিক থট হিসাবে চিহ্নিত করা হয়েছিল। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এই অর্থনীতি দর্শনের মূল বিষয়টি ছিল সমাজ যেভাবে কাজ করে তার ভিত্তি হচ্ছে বাজার এবং মূল্য। বেকার এটি বাকি সবার চেয়ে আরও এগিয়ে নিয়ে গিয়েছিলেন। কাজের সময় সবচেয়ে বেশি মুনাফা নিশ্চিত করতে দোকানিরা লাভ আর ক্ষতির হিসাব নিকাশ করতে থাকেন, আর বাড়িতে এসেও তারা হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকেন এমনই ভেবেছিলেন বেকার। তারা তাদের সন্তানদের টেলিভিশন দেখা বন্ধ করে পড়াশোনা আর বাড়ির কাজ শেষ করতে নির্দেশ দেন, কারণ যে শিশুরা তাদের বাড়ির কাজ নিয়মিত শেষ করে থাকে প্রাপ্তবয়স্ক হলে তারা অন্যদের চেয়ে বেশি আয় করে থাকে, আর যথেষ্ট পরিমাণ আয় আছে এমন প্রাপ্তবয়স্করা তাদের বৃদ্ধ পিতামাতার অধিকতর ভালো যত্ন নিতে পারেন। বাস্তবিকভাবে বেকার সর্বত্র অর্থনীতির এই হিসাব নিকাশ লক্ষ্য করেছিলেন। তার একটি বক্তৃতার শিরোনাম ছিল দ্য ইকোনমিক ওয়ে অফ লুকিং অ্যাট লাইফ। বেকার মনে করতেন মোটামুটিভাবে জীবনের প্রতিটি ক্ষেত্র বোঝার জন্যে অর্থনীতিকে ব্যবহার করা যেতে পারে। এক বিকালে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে যেতে দেরি করে ফেলেছিলেন বেকার। তিনি যদি তার গাড়ি পার্ক করার জন্য নির্দিষ্ট জায়গায় রাখতে চান তাহলে অবশ্যই তিনি গুরুত্বপূর্ণ সেই মিটিংয়ের শুরুটা ধরতে পারবেন না। সেই মুহূর্তে অবৈধভাবে রাস্তায় গাড়ি পার্ক করাই তার জন্য সবচেয়ে দ্রুততম উপায় ছিল। তিনি লক্ষ্য করেছিলেন তিনি নিজেই তার দুটি বিকল্প সিদ্ধান্তের কোনটি নিলে কী লাভ বা ক্ষতি হতে পারে সেটির হিসাব নিকাশ করছেন। যদি তিনি রাস্তায় অবৈধভাবে তার গাড়িটি পার্ক করে রাখেন তাহলে মিটিংয়ের শুরুটা তিনি কোনো মতে ধরতে পারবেন, কিন্তু এখানে অবৈধ পার্কিংয়ের কারণে তার জরিমানা হওয়া ঝুঁকি আছে। এই বেআইনি পার্ক করার মূল্য এটা হচ্ছে তার কাছে সেই জরিমানার পরিমাণের সমান যা তার ধরা পড়ার সম্ভাবনাটি দিয়ে সমন্বিত হবে। তার বিবেচনায় মনে হয়েছিল এই মূল্যটি কম। যদি তিনি সময় মতো মিটিংয়ে উপস্থিত থাকার কারণে প্রাপ্ত সুফলে সেটি তুলনা করেন, সুতরাং তিনি রাস্তায় গাড়িটি পার্ক করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার এই আইন ভঙ্গ করার বিষয়টি শুধু অর্থনৈতিক হিসাব নিকাশের একটি ব্যাপার ছিল। এই অভিজ্ঞতাই বেকারের অপরাধ সংক্রান্ত অর্থনৈতিক তত্ত্বটিকে অনুপ্রাণিত করেছিল, ইকোনমিক থিওরি অফ ক্রাইম। অপরাধীরা আইন মান্যকারী মানুষগুলোর থেকে ভিন্ন। তারা অপরাধ করেন কারণ তারা মানসিকভাবে অসুস্থ অথবা তাদের সঙ্গে অন্যরা কোনো সময় খারাপ আচরণ করেছিল, আর তারা কিছু অর্থে পরিস্থিতির শিকার। বেকার এই যুক্তিগুলো প্রত্যাখ্যান করেছিলেন। বেকারের মতে অপরাধীরা অন্য যে কারো চেয়ে খুব বেশি ভিন্ন নয়। তারা আবশ্যিকভাবেই অশুভ নয়, অসুস্থ বা বন্য নয়, বরং যৌক্তিক আর হিসাব নিকাশ করতে পারেন এমন মানসিকতা সম্পন্ন মানুষ। অবশ্যই অপরাধের কারণগুলো যে জটিল, বেকার সেটি অস্বীকার করেননি। তার বক্তব্যটি ছিল লাভ ক্ষতির বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ, যেমনভাবে এটি গুরুত্বপূর্ণ সেই দোকানির কাছে। আর অপরাধ প্রতিরোধ করতে হলে এই বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন। যেমন পার্কিং কর্তৃপক্ষ কিন্তু অর্থ বাঁচাতে পারে যদি তারা ট্রাফিক ওয়ার্ডেন পাঠিয়ে অবৈধভাবে পার্ক করা গাড়ি খুঁজে বের করে আইন ভঙ্গকারীদের ধরার চেষ্টায় বেশি সময় আর অর্থ ব্যয় না করে, শুধু জরিমানার পরিমাণটি একটু বেশি পরিমাণে বাড়িয়ে দেয়। এটাই সবচেয়ে উপযোগী একটি উপায় হতে পারে। যখন গাড়ি চালকরা লাভ ক্ষতির এই হিসাবটি যৌক্তিকভাবে হিসাব নিকাশ করবেন, বেশি পরিমাণে জরিমানা আর ধরা পড়ার অল্প সম্ভাবনা
কম জরিমানা আর ধরা পড়ার উচ্চ সম্ভাবনার মতো একই জিনিস মনে হতে পারে। অপরাধ কমানোর সবচেয়ে সেরা উপায় হচ্ছে অপরাধকে অলাভজনক করে তোলা। বেআইনি পার্কিংয়ের অর্থ হতে পারে বেশি পরিমাণে জরিমানা, চুরির জন্য আরও দীর্ঘ কারাবাস। সব ধরনের মানব আচরণ বিশ্লেষণ করতে বেকার প্রচলিত অর্থনীতির মূলনীতিগুলো ব্যবহার করেছিলেন। একটি মূলনীতি ছিল মানুষের একগুচ্ছ নির্দিষ্ট পছন্দ আছে, যেখানে খুব একটা পরিবর্তন হয় না। আজ আপনি হয়তো জ্যাজ সঙ্গীতের চেয়ে রক সঙ্গীত পছন্দ করেন, খুব সম্ভবত আগামী সপ্তাহে আপনার এই পছন্দে খুব একটা পরিবর্তন হবে না। আরেকটি বিষয়, মানুষ হচ্ছে যৌক্তিক। তারা সেই কাজটি করাই শ্রেষ্ঠ মনে করেন যা তাদের পছন্দের সঙ্গে সবচেয়ে বেশি মানানসই হবে। তারা নিজেদের জন্য সেরাটাই করেন যখন তারা জানেন তাদের কত পরিমাণে টাকা আছে আর দ্রব্যমূল্য কেমন। এটি ইঙ্গিত দিচ্ছে সব ক্ষেত্রেই কোনো কিছু পাওয়া মানে এর বদলে কোনো কিছু না পাওয়ারও একটি ব্যাপার আছে। একজন দোকানি নতুন দোকান খোলার কারণে সম্ভাব্য লাভ আর সেটি খুলতে যে পরিমাণ ব্যয় হবে সেই পরিমাণটি তুলনা করেন। একজন গাড়ি চুরি করা একটি মার্সিডিজের মূল্যের সঙ্গে এটি চুরি করার কারণে জেলখানায় যাবার ঝুঁকি কতটুকু সেই সম্ভাবনার সঙ্গে তুলনা করেন। ছাত্রাবস্থায় বর্ণবাদের বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে তিনি একই অর্থনৈতিক মূলনীতি ব্যবহার করেছিলেন। তার সহকর্মীরা খুবই অবাক হয়েছিলেন। নিশ্চয়ই বর্ণবাদের মূল কারণ কুসংস্কার আর সামাজিক অবিচার। এটি সমাজবিজ্ঞানীদেরই অধ্যয়নের বিষয়। অর্থনীতির সঙ্গে এর কী সম্পর্ক থাকতে পারে? কিন্তু আসলেই অর্থনীতি অনেক কিছু ব্যাখ্যা করতে পারে। এই বিষয়ে বেকার আত্মবিশ্বাসী ছিলেন। 1950-এর দশকে আমেরিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী চাকরি এবং বেতনের ক্ষেত্রে চূড়ান্ত বৈষম্যের শিকার ছিলেন। বেকার বর্ণবাদী কোনো চাকরিদাতার কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্যমূলক আচরণকে দেখেছিলেন তার এক ধরনের অপছন্দ হিসাবে। যদি আপনি জ্যাজের চেয়ে রক সঙ্গীত শুনতে বেশি পছন্দ করে থাকেন, তাহলে রকের তুলনায় আপনি জ্যাজ সঙ্গীত বেশি পরিমাণে অপছন্দ করবেন এবং আপনি নিশ্চয়ই একটি রক অ্যালবামের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করতেন সেই পরিমাণ অর্থ একটি জ্যাজ অ্যালবাম ক্রয়ের জন্য ব্যয় করবেন না। একইভাবে বর্ণবাদী কোনো দোকানি একজন শ্বেতাঙ্গকে কোনো কাজ করতে যে বেতন দিতেন, তিনি কোনো কৃষ্ণাঙ্গকে সেই একই কাজ করার জন্য একই পরিমাণ বেতন দিতে ইচ্ছুক হবেন না। ধরুন কোনো এক বর্ণবাদী দোকানের দোকানে কাজ করার সুযোগ নিতে গিয়ে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি একজন শ্বেতাঙ্গ ব্যক্তির চেয়ে $50 পরিমাণ কম বেতন নিতে বাধ্য হলেন। বেকার সেই $50কে বলেছিলেন ডিসক্রিমিনেশন কোএফিসিয়েন্ট। বর্ণবাদী দোকানি কোনো শ্বেতাঙ্গ কর্মচারীকে বাড়তি $50 বেতন দিতে প্রস্তুত, আর এভাবেই তিনি কর্মচারীদের বেতন হিসাবে তিনি বর্ণবাদী নয় এমন কোনো দোকানের তুলনায় বেশি পরিমাণ খরচও করেন। বর্ণবাদী নয় এমন দোকানি একই পরিমাণ যোগ্য কর্মচারী পাবেন তার চেয়ে অনেক কম পরিমাণ খরচ করে। প্রায়ই ধারণা করা হয় যে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে শ্বেতাঙ্গদের বর্ণবৈষম্য কৃষ্ণাঙ্গদের দরিদ্র এবং শ্বেতাঙ্গদের বিত্তশালী করছে। এখানে বেকার দেখান যে যারা বর্ণবাদী তাদের আসলে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। চাকরির ক্ষেত্রে ইহুদিরাও বৈষম্যের শিকার হয়েছিলেন, কিন্তু তারা জনসংখ্যার ক্ষুদ্র একটি অংশ ছিলেন এবং সে কারণে ক্ষতিটা তারা খানিকটা সীমিত করতে পারেন শুধু বর্ণবাদী নয় এমন কোনো চাকরিদাতার কাছে তারা কাজ খোঁজার বিষয়টি নিশ্চিত করে। কিন্তু অনেকের জন্য বর্ণবাদী মনিবের সঙ্গে কাজ করা ছাড়া কোনো বিকল্প নেই। বেকারের তত্ত্ব সে কারণে দেখিয়েছিল যে গড়পড়তা কৃষ্ণাঙ্গদের বেতন ইহুদি জনগোষ্ঠীর তুলনায় কম হবে। এমনকি যদিও বর্ণবাদী চাকরিদাতারা ইহুদিদেরকেও কৃষ্ণাঙ্গদের মতো একই পরিমাণে ঘৃণা করে। বর্ণবৈষম্যের শিকার গোষ্ঠীর আকার যত বড় হবে ততই এই গোষ্ঠীর সদস্যদের বর্ণবাদী কোনো মনিবের অধীনে কম বেতনে কাজ করতে বাধ্য হবার বেশি সম্ভাবনা থাকবে, যে মনিবরা তাদের পছন্দের বর্ণ থেকে লোক নিয়োগে আরও বেশি ব্যয় করে থাকেন। সে কারণেই বেকার বলেছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী নীতি, যেখানে শোষিত কৃষ্ণাঙ্গরা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, যেমন অনৈতিক এবং একই সঙ্গে এটি অর্থনৈতিকভাবে অপচয়ী। জীবনের ইতিবাচক ক্ষেত্রগুলোতেও বেকার অর্থনীতির সূত্র প্রয়োগ করেছিলেন, যেমন বিয়ে, পরিবার, সন্তান প্রতিপালন। বাড়িতে টাকার বিনিময়ে কিছু জিনিস ক্রয় বিক্রয় করা হয় না, কিন্তু বেকার বিশ্বাস করতেন যে এখানেও অর্থনৈতিক নীতিগুলো কাজ করে। একটি বাড়ি হচ্ছে একটি ছোট কারখানা, যেখানে ইনপুট বা নিবেশ যেমন আটা বা সবজি কিংবা রান্না করার দক্ষতা ব্যবহৃত হচ্ছে একটি পণ্য আউটপুট বা উৎপাদনে। খাবার টেবিলে বসে একটি পারিবারিক রাতের খাবার খাওয়া।
অর্থনীতিবিদদের কাছে আটা আর সবজি দুষ্প্রাপ্য, এমনকি যদিও সেগুলো আপনি যখন চাইছেন দোকানে গিয়ে সেগুলো কিনতে পারছেন, কিন্তু সেগুলোর পরিমাণ সীমিত। সুতরাং আমরা প্রত্যেকে সেটি থেকে কতটা পরিমাণ পেতে পারি সেখানে একটি সীমারেখা আছে। গৃহস্থালী উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ ইনপুট হচ্ছে সময়, সেটিও দুর্লভ। গৃহস্থালী কিছু উৎপাদনের জন্যে এটি প্রচুর পরিমাণে দরকার হয়। বেকার তাদের বলেছিলেন টাইম ইন্টেন্সিভ, অর্থাৎ সময় সাপেক্ষ। বাড়িতে বসে স্টার ওয়ার্স সিরিজের ফিল্মগুলো দেখে বেশ সময় সাপেক্ষ একটি ব্যাপার হতে পারে, কারণ কাজটি করতে বহু সময় ব্যয় করতে হবে। আর এটি করতে আপনার প্রকৃত খরচ কিন্তু যে পরিমাণ টাকা আপনি বিদ্যুৎ অথবা সিরিজটি দেখার সময় খাওয়ার জন্য যে পরিমাণ খরচ করছেন সেটি নয়। এর মূল্য হচ্ছে অন্য যা কিছু আপনি এই সময়টিতে করতে পারতেন। হয়তো কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যেতে পারতেন, সেটি হচ্ছে অপরচুনিটি কস্ট বা সুযোগ পরিব্যয়। এমন কোনো ব্যক্তির জন্য যিনি কিনা অনেক বেশি পরিমাণে উপার্জন করেন, তার জন্যে স্টার ওয়ার্স দেখার সুযোগ ব্যয়টি অনেক বেশি চড়া হবে, কারণ কাজ না করার পরিবর্তে সিনেমা দেখে দিন কাটানোর কারণে তিনি বেশ অনেক পরিমাণ টাকা হাতছাড়া করছেন। একটি সন্তান নেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে বেকার এই টাইম ইন্টেন্সিটির ধারণাটি প্রয়োগ করেছিলেন। তিনি বলেছিলেন, একটি শিশু হচ্ছে খানিকটা আপনার কেনা কোনো পণ্যের মতো। যখন আপনি একটি গাড়ি কেনেন, আপনি তার জন্য একটি মূল্য পরিশোধ করেন এবং সময়ের সঙ্গে ধারাবাহিকভাবে সেটি থেকে উপকারও পান। একটি শিশু জন্ম দেওয়ার অনেকটাই তেমন। একটি সম্মেলন যখন তিনি এমন তুলনা করেছিলেন, সেই সম্মেলনে উপস্থিত দর্শকরা তার এই কথা শুনে হেসে উঠেছিলেন। শিশুরা টাইম ইন্টেন্সিভ পণ্য, কারণ তাদের প্রতিপালন করার জন্য প্রচুর পরিমাণ সময় ব্যয় করতে হয়। তাহলে একটি শিশু জন্ম দেওয়ার সিদ্ধান্তের ব্যয়মূল্য ঠিক সেই সমস্ত বিকাল জুড়ে সিনেমা দেখার মতো হচ্ছে, যে আয় আপনি ছেড়ে দিচ্ছেন যখন বাড়িতে অবস্থান করে আপনি সেই শিশুটির প্রতিপালন করবেন। সুতরাং একটি শিশুর ব্যয়মূল্য সে কারণে অনেক বেশি হবে যদি আপনি বেশি বেতনের কাজ করে থাকেন। প্রায়শই যে আয় ছেড়ে দিতে হয় সেটি সেই সব নারীদের, যখন তারা কাজ করা বন্ধ করে তাদের সন্তানের দেখাশোনা করার জন্য। সুতরাং বিংশ শতাব্দীতে যখন বেশি নারীরা কাজের জন্যে ঘরে বাইরে বের হয়েছেন, শিশু প্রতিপালনের ব্যয়মূল্য সেই অনুপাতে বেড়েছে। এর পরিণতি হচ্ছে নারীরা এখন অপেক্ষাকৃত কম সংখ্যক সন্তানের জন্ম দিচ্ছেন। ঊনবিংশ শতাব্দীতে অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল অর্থনীতিকে মূর্ত সত্য বিষয় সম্ভার নয়, বরং মূর্ত সত্য অনুসন্ধান করার একটি যন্ত্র হিসাবে বর্ণনা করেছিলেন। এই দৃষ্টিভঙ্গিতে অর্থনীতিকে বিশ্লেষণের একটি উপায় আপনার চাহিদা মতো যে কোনো পরিস্থিতিতে যৌক্তিকতা আর বাছাইয়ের মূল নীতিগুলোর প্রয়োগ হিসেবে দেখা হয়। বেকারের কাছেও অর্থনীতি ছিল একটি উপকরণ, কোনো একটি জিনিস নয়। এটি অর্থনীতি, জনগণ আর প্রতিষ্ঠানগুলো যারা পণ্যের ভোক্তা এবং উৎপাদনকারী বিষয়ে হতে হবে এমন কোনো কথা নেই। এটি জীবনের যে কোনো ক্ষেত্রেই প্রয়োগ করা যেতে পারে। এমনকি অপরাধ আর শিশু প্রতিপালনের মতো বিষয়গুলোয় সাধারণত যে বিষয়গুলোকে সবসময় অর্থনীতিবিদদের এখতিয়ারের বাইরের বিষয় হিসাবে দেখা হয়েছে। বেকারের পদাঙ্ক অনুসরণ করে অর্থনীতিবিদরা আইন ব্যবস্থা, সন্ত্রাস, এমনকি দাঁত মাজা আর জাপানি সুমো কুস্তিও বিশ্লেষণ করেছেন। অনেক অর্থনীতিবিদ মনে করেন এটি বেশ একটি ভালো অগ্রগতি। অর্থনৈতিক পদ্ধতিগুলোর শক্তি হচ্ছে এটি বহুমুখী এবং যে কোনো ক্ষেত্রেই এটি প্রয়োগ করা যেতে পারে। সব ধরনের মানব আচরণ ব্যাখ্যা করার জন্যে এটি একটি শক্তিশালী উপায়। অন্যেরা ভাবেন অর্থনীতি নিজেকে বেশি সম্প্রসারিত করে ফেলছে। কিভাবে তাদের পদ্ধতিগুলো ব্যবহার করা যায় সেটি শিখতে তাদের সব শক্তি ব্যয় করার মাধ্যমে অর্থনীতিবিদরা অর্থনীতি বিষয়ে অধ্যয়নকে অবহেলা করছেন। যেমন কিভাবে এটি দৈনন্দিন জীবনে কাজ করে, কিভাবে সময়ের সঙ্গে এটি বিকশিত হয়েছে। যদি আপনি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়ে থাকেন, তাহলে যেমন কিভাবে আমেরিকা আর যুক্তরাষ্ট্রে অর্থনীতি আসলেই কাজ করে সেটি শেখার পরিবর্তে বরং কিভাবে যৌক্তিকতা আর পছন্দের মূলনীতি প্রয়োগ করতে হয় সেটি শিখতে আপনাকে বহু সময় ব্যয় করতে হয়েছে। তারপরও প্রশ্ন আছে, আসলে এই অর্থনৈতিক পদ্ধতিগুলো কতটা শক্তিশালী? যখন আমরা সপ্তদশ অধ্যায়ে অর্থনীতিবিদ থরস্টাইন ভেবলেনের সঙ্গে পরিচিত হয়েছিলাম, আমরা দেখেছিলাম
তিনি অর্থনীতিবিদদের প্রচলিত যৌক্তিকতা আর বাছাইয়ের তত্ত্বগুলোকে প্রত্যাখ্যান করেছিলেন। তার মতো অপ্রথাগত অর্থনীতিবিদরা বলেন, মানব আচরণের সমৃদ্ধতর মডেলগুলোকে অর্থনীতিতে সংশ্লিষ্ট করার প্রয়োজন আছে, যা লাভ ক্ষতির হিসাব নিকাশ ছাড়িয়ে আরও বিস্তৃত বিশ্লেষণ করার শক্তির উপযোগিতার দিকে দিতে পারে। আর অনেক অর্থনীতিবিদ এখনও বিশ্বাস করেন যে দোকানিরা যারা তাদের স্টক বা মজুদ ব্যবস্থাপনা করেন সেটি বাস্তবিকভাবে যৌক্তিকতা থেকে বহু দূরে, আর বাড়িতে ডিনার বানানো তো আরও দূরের কথা। তবে যাই হোক না কেন, বেকারের বহু ধারণাই এতটা প্রভাবশালী হয়ে উঠেছিল যে এটি একসময় কী পরিমাণ বিতর্কিত ছিল সেটি ভুলে যাওয়া খুব সহজ। আজ অর্থনীতিবিদরা নিরন্তরভাবেই মানব পুঁজি নিয়ে কথা বলেন। সেই ধারণাটি যে মানুষ উৎপাদনের ক্ষেত্রে একটি যন্ত্র যেভাবে অবদান রাখে সেভাবে অবদান রাখে। মানুষ তাদের মানব পুঁজি এবং চাকরির সম্ভাবনা বাড়াতে পারে শিক্ষাগত যোগ্যতা অর্জন করার মাধ্যমে। অনেকে খুব ক্ষুব্ধ হয়েছিলেন যখন বেকার তার এই ধারণাগুলো প্রস্তাব করেছিলেন। আজ ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে গিয়ে দক্ষতা অর্জন করার ধারণাটি নিয়ে, যা তাদের বেশি বেতনের কাজ পেতে সহায়তা করে যখন তারা পাশ করে, সেটা নিয়ে বলতে গেলে আর কোনোই প্রশ্ন করা হয় না। অধ্যায় 24, বেড়ে ওঠা। যখন আপনি একটি শিশু, আপনার বাবা মা হয়তো প্রতি জন্মদিনে ঠিক কতটা আপনি বড় হয়েছেন এর আগের জন্মদিন থেকে সেটি দেখাতে দেয়ালে একটি চিহ্ন দিয়ে রাখতেন। আপনি নিজেও বেশ গর্ববোধ করেছিলেন যখন এই দাগগুলো ক্রমশ আরও উপরের দিকে উঠেছিল। আপনি যখন বড় আর লম্বা হতে থাকেন, আপনি যখন ছোট ছিলেন তার চেয়ে অনেক বেশি কাজ করতেও সক্ষম হয়ে ওঠেন। আপনার যদি কোনো ছোট ভাই বা বোন থেকে থাকে, তাহলে তাদের দাগগুলো আপনার নিচ থেকে শুরু হলেও ধীরে ধীরে একসময় সেটি আপনার দাগকে ধরে ফেলে। অর্থনীতিবিদরা অর্থনীতি নিয়ে একইভাবে ভাবেন। অর্থনীতি ক্রমশ বাড়তে থাকা একজন মানুষের মতো। কেউ প্রায়শই তরুণ, খুব দ্রুত বাড়ে এবং যারা পুরনো তাদের ধরে ফেলে। আবার শিশুদের মতো যখন একটি অর্থনীতি বৃদ্ধি পায় তখন এটি আরও বেশি কিছু করতে পারে। মানুষের ভোগ করার জন্য সেখানে আরও বেশি পণ্য থাকে এবং বিদ্যালয় নির্মাণ আর রোগ প্রতিরোধ কর্মসূচি নিশ্চিত করতে তখন আরও বেশি পরিমাণ সম্পদও লভ্য হয়ে ওঠে। একটি উপায়ে কেন আর কিভাবে অর্থনীতিগুলো এর কলেবরে বৃদ্ধি পায় সেটি অর্থনীতির একটি কেন্দ্রীয় প্রশ্ন। যখন কোনো অর্থনীতির আকার বৃদ্ধি পায়, এটি সম্পদের দুষ্প্রাপ্যতার বিষয়টি কাটিয়ে উঠতে আরও দক্ষ হয়ে ওঠে। সুতরাং এমনকি যখন তারা আধুনিক শব্দ অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যবহার করতে শুরু করেননি, তখনও বহু চিন্তাবিদ যাদের সঙ্গে আমাদের দেখা হয়েছে আগের অধ্যায়গুলোয় এটি নিয়ে ভেবেছিলেন। তারা জানতে চেয়েছিলেন কেন সমাজগুলো সময়ের সঙ্গে ক্রমশ আরও সমৃদ্ধ আর জটিলতর হয়ে ওঠে, আর এর একটি বড় অংশ হচ্ছে কিভাবে অর্থনীতি এর পরিসরে বৃদ্ধি পায়, কিভাবে এটি বাড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে অর্থনীতিবিদরা নতুন কিছু উপায়ে ভাবতে শুরু করেছিলেন। 1930-এর দশকে সেই অর্থনৈতিক মহামন্দার সময় অর্থনীতি বৃদ্ধি পাবার বদলে ঠিকের বিপরীতটাই করেছিল। অর্থনীতিগুলো আকারে সংকুচিত হয়েছিল, দেশগুলো কম পণ্য উৎপাদন করেছিল, বহু প্রতিষ্ঠান দেউলিয়া হয়েছিল, বহু লক্ষ মানুষ তাদের চাকরি হারিয়েছিল। যদি গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা একটি গুরুতর বিপর্যয় হয়ে থাকে, তাহলে অর্থনৈতিক নর্মালিটি বা এই স্বাভাবিকতা ছিল অন্য কিছু। সেই পরিস্থিতি যেখানে একটি দেশ পণ্য উৎপাদন করতে এই সব সম্পদ ব্যবহার করে, সুতরাং সেখানে বেকারত্ব থাকে অল্প মাত্রায় এবং খুব অল্প কারখানায় অলস পড়ে থাকে। সময়ের সঙ্গে অর্থনীতি এর আকারে বাড়তে থাকে, এর পণ্য উৎপাদন করার ক্ষমতাও বাড়তে থাকে এবং সমাজ সমৃদ্ধ হয়ে ওঠে। বিপর্যয়ের মধ্যবর্তী পর্বগুলোয় প্রায়শই এটাই ঘটে। প্রথম বিশ্বযুদ্ধ অবধি পৃথিবীর বহু প্রথম সারির অর্থনীতিগুলো একটি ধীর স্থির গতিতে বৃদ্ধি পেয়েছিল বড় কোনো অর্থনৈতিক সংকট ছাড়াই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রবৃদ্ধির একটি নতুন পর্বের সূচনা হয়েছিল। আমেরিকার অর্থনীতিবিদ রবার্ট সলো, যার জন্ম 1924 সালে, বর্তমানে জীবিত আছেন এমন অল্প কিছু অর্থনীতিবিদদের একজন, যিনি যুদ্ধের পরে আসা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং এর আগে আসা অর্থনৈতিক মহামন্দা দুই সময়ই বেঁচেছিলেন। যুদ্ধের শেষে তিনি সেনাবাহিনী থেকে অব্যাহতি পেলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তার অসমাপ্ত শিক্ষা জীবনে ফিরে গিয়েছিলেন, যেখানে তিনি সমাজবিজ্ঞান আর নৃতত্ত্ববিজ্ঞান পড়েছিলেন। খানিকটা খেয়ালের বশেই
তার স্ত্রী প্রস্তাব করেছিলেন অর্থনীতি বিষয়টিতে তিনি হয়তো আগ্রহ পেতে পারেন। অর্থনীতিকে তার লেখাপড়ার মূল বিষয় হিসাবে বেছে নিয়েছিলেন। এই উপদেশটি অবশ্যই ভালো ছিল, কারণ সলো পুরনো অর্থনৈতিক প্রশ্নগুলোকে একটি আধুনিক মাত্রা দিতে গণিত আর পরিসংখ্যান ব্যবহার করেছিলেন। সেই চালিকা শক্তিগুলো আসলে কি, যেগুলো কোনো অর্থনীতির বৃদ্ধির কারণ হয় এমনভাবে যেন সময়ের সঙ্গে এটি জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত করে? কেন কিছু দেশের অর্থনীতি অন্য দেশগুলোর তুলনায় দ্রুত বৃদ্ধি পায়? সলো এবং তার সমান্তরালে বর্তমানে খানিকটা উপেক্ষিত অস্ট্রেলিয়ার অর্থনীতিবিদ ট্রেভার সোয়ান, যার জন্ম 1918 সালে, মৃত্যু 1989 সালে, তিনি এটি ব্যাখ্যা করতে একটি তত্ত্ব প্রস্তাব করেছিলেন। কিভাবে স্বাভাবিক কোনো পরিস্থিতিতে অর্থনীতিগুলো বৃদ্ধি পায় যখন সেই অর্থনীতিগুলো একটি দেশের সব লভ্য সম্পদ পণ্য উৎপাদনে ব্যবহার করে উঠতে পারে। এই দুই অর্থনীতিবিদ আমাদের একটি সরল পৃথিবী কল্পনা করতে বলেছিলেন, যেখানে পুঁজি অর্থাৎ যন্ত্র আর কারখানা আর শ্রম ব্যবহার করে পণ্য উৎপাদন করা হয়। একটি সমাজ পুঁজি আর শ্রমের নানাবিধ বিন্যাস আর মিশ্রণে পণ্য উৎপাদন করতে পারে। যেমন এটি একটি রেলগাড়ি চলাচলের জন্য সুড়ঙ্গ খুঁড়তে পারে, কিছু যান্ত্রিক মাটি খোঁড়ার যন্ত্র আর বেলচা হাতে বহু শত শ্রমিকের শ্রম ব্যবহার করে, অথবা প্রচুর পরিমাণে যন্ত্র আর সেগুলো চালানোর জন্য অল্প কিছু শ্রমিক ভাড়া করে। ধনী দেশগুলো হচ্ছে সেই দেশগুলো যেখানে এর জনসংখ্যার তুলনায় পুঁজির পরিমাণ বেশি। এর মানে হচ্ছে তারা প্রতিটি ব্যক্তির জন্য নতুন পরিমাণে প্রচুর পরিমাণে আউটপুট বা পণ্য উৎপাদন করতে পারে। আর মাথাপিছু কী পরিমাণ আউটপুট উৎপাদন হচ্ছে সেটাই হচ্ছে আসলে কোনো একটি সমাজ কতটা ধনী সেটি একটি নির্ভরযোগ্য সূচক। 10 জন মানুষের একটি সমাজ যা 100 পাউন্ডের পণ্য উৎপাদন করে সেটি দ্বিগুণ ধনী এমন কোনো সমাজের চেয়ে যেখানে 20 জন মানুষ সেই একই পরিমাণ পণ্য উৎপাদন করছে। 10 জনের একটি সমাজ গড়ে মাথাপিছু দ্বিগুণ পরিমাণে পণ্য উৎপাদন করতে পারে এবং তাদের জীবনযাত্রার মানও অনেক উঁচু 20 জনের সেই সমাজের চেয়ে। সলোর তত্ত্বটি ছিল মূলত মাথাপিছু আয় হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার একটি গুরুত্বপূর্ণ পরিমাপ। আপনি যদি খানিকটা বেশি পরিমাণ পুঁজি বিনিয়োগ করেন, যেমন আরেকটি রুটি বানানোর ওভেন ক্রয় করে, আপনি অর্থনীতির আউটপুটে যুক্ত করছেন, কারণ এর মাধ্যমে আরও বেশি পরিমাণ রুটি তৈরি হবে। সলোর তত্ত্বে আপনি যদি আরও বেশি পুঁজি যোগ করতে থাকেন একই সংখ্যক শ্রমিকদের ওপর, অতিরিক্ত আউটপুট যা আপনি জোর করে বের করে আনতে পারবেন তার পরিমাণ ক্রমশ কমতে থাকবে। এই প্রভাবটিকে ডিমিনিশিং রিটার্ন টু ক্যাপিটাল বলা হয়। একটি দেশ কল্পনা করুন যেখানে অল্প কিছু রুটি বানানোর ওভেন আছে। সেখানে একটি বাড়তি ওভেন যুক্ত করলে সেটি রুটি নির্মাতার রুটি উৎপাদনে অনেক বেশি পরিমাণে যোগ করবে। যখন আরও বেশি সংখ্যক ওভেন স্থাপন করা হবে, সেই বাড়তি ওভেনগুলো চালাবার মতো মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। সুতরাং শততম ওভেনটি 10ম ওভেনের তুলনায় উৎপাদনে অপেক্ষাকৃত কম পরিমাণে যোগ দেবে। ডিমিনিশিং রিটার্ন টু ক্যাপিটাল মানে যখন একটি অর্থনীতি এর পুঁজির সঞ্চয় আরও বেশি পরিমাণে যোগ করতে থাকবে এবং আরও উৎপাদন করতে থাকবে, কিন্তু এর বৃদ্ধির হার ক্রমশ কমে আসবে। একটি পর্যায়ে বাড়তি পুঁজির বিনিয়োগ থেকে মুনাফা আসা নিঃশেষিত হবে। যদি শুধু পুঁজি একমাত্র জিনিস হয় যা কিনা কোনো অর্থনীতির প্রবৃদ্ধি সৃষ্টি করে, তাহলে অর্থনীতি এমন একটি পরিস্থিতিতে পৌঁছানোর কথা যেখানে মাথাপিছু আয়ের পরিমাণে আর কোনো বৃদ্ধি হবে না। কিন্তু বাস্তবিকভাবেই এমন কিছু আছে যা দীর্ঘমেয়াদে মাথাপিছু আয় বাড়াতে পারে। প্রযুক্তিগত উন্নয়ন। অর্থনীতির ভাষায় প্রযুক্তি হচ্ছে একটি রেসিপি যা ইনপুটকে, যেমন কাপড়, সুতা এবং ধাতু, আউটপুটে পরিণত করে, যেমন একজোড়া জিন্স তৈরি করে। আর রেসিপিটি হচ্ছে জ্ঞান, কিভাবে কাপড় কাটতে হয়, কিভাবে কাটার টুকরোগুলো জোড়া লাগাতে হয় ইত্যাদি। জ্ঞান সামনে অগ্রসর হয় যখন কেউ আরও দক্ষ কোনো সেলাই করার পদ্ধতি আবিষ্কার করেন। জিন্স তখন আরও সহজে তৈরি করা সম্ভব হয়ে ওঠে। অর্থনীতি আরও বেশি উৎপাদনশীল হয়। প্রযুক্তিগত অগ্রগতি একটি দেশের যত পুঁজি আর শ্রম আছে সেটি ব্যবহার করে আরও বেশি উৎপাদনের সুযোগ করে দেয়। এছাড়াও এটি পুরোপুরিভাবে নতুন ধরনের পণ্যও সৃষ্টি করে। সমাজ অগ্রসর হয়, যেমন করে একসময়ে পাথরের ট্যাবলেট থেকে পার্চমেন্ট থেকে কাগজ, আর কাগজ থেকে ডিজিটাল ট্যাবলেটে এগুলো অগ্রসর হয়েছে। এর উচ্চতর উৎপাদনশীলতার উৎস হচ্ছে প্রযুক্তিগত অগ্রগতি। সলো বলেছিলেন এটি আসলেই প্রবৃদ্ধির সত্যিকার ইঞ্জিন বা চালিকা শক্তি। সলোর তত্ত্বটি একই সঙ্গে বেশ আশাবাদী ছিল
এটি দাবি করেছিল যে দরিদ্র দেশগুলোর জীবনযাত্রার মান ধনী দেশগুলোর জীবনযাত্রার মানকে স্পর্শ করার প্রবণতা আছে, ঠিক যেভাবে একটি ছোট শিশু একসময় ধীরে ধীরে তার চেয়ে বড় ভাই বোনের সমান উচ্চতার কাছাকাছি পৌঁছে যায়। অল্প পুঁজি আছে এমন কোনো দেশ দ্রুত বাড়ে কোনো একটি ধনী দেশের তুলনায়, যেখানে পুঁজির পরিমাণ অনেক বেশি এবং সে কারণে ইতিমধ্যে এর পুঁজি থেকে মুনাফা অর্জন করা অনেকাংশে নিঃশেষিত হয়েছে। যেহেতু দরিদ্র দেশগুলো দ্রুত বৃদ্ধি পায়, এর জীবনযাত্রার মানও ধনী দেশগুলোর জীবনযাত্রার মানের কাছাকাছি পৌঁছে যায়। দুটি দেশ তখন এমন একটি অবস্থানের দিকে অগ্রসর হতে থাকে যেখানে প্রবৃদ্ধির একমাত্র উৎস হয় উন্নত প্রযুক্তি, আর কোনো একটি দেশ সেই অবস্থান থেকে যত বেশি দূরে থাকে সেটি তত দ্রুত সেই অবস্থান বা শেষ বিন্দুর দিকে অগ্রসর হতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ছিল পৃথিবীতে অর্থনৈতিকভাবে সবচেয়ে অগ্রসর একটি দেশ, কিন্তু ইউরোপ আমেরিকাকে ধরে ফেলেছিল, ঠিক যেভাবে সলো প্রস্তাব করেছিলেন। ইউরোপীয় দেশগুলো নতুন প্রযুক্তি যেমন ট্রানজিস্টর আর কম্পিউটার ব্যবহার করেছিল, আর আমেরিকার মতো বিশাল স্বয়ংক্রিয় কারখানা নির্মাণ করেছিল। যুদ্ধের শেষে ইউরোপের গড় মাথাপিছু আয় ছিল আমেরিকার প্রায় অর্ধেক, কিন্তু মধ্য 1970-এর দশকে এটি প্রায় এর 2/3 সমান হয়েছিল। ইউরোপের বাইরে জাপানও বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছিল, আর এই প্রগতি স্থিতিশীল ছিল বহু দশকব্যাপী, আর সেই দ্য গ্রেট ডিপ্রেশনের মতো কোনো মন্দার পুনরাবৃত্তি হয়নি। অর্থনীতিবিদরা সেই বছরগুলোকে প্রবৃদ্ধি আর জীবনের মান উন্নয়নের একটি স্বর্ণযুগ হিসাবে দেখেন। 1950-এর দশকের শুরুতে শুধু 20% ফরাসি পরিবার গাড়ির মালিক ছিল। 1970-এর দশকে 60% পরিবারের গাড়ি ছিল। ফ্রিজ, টেলিভিশন। যুদ্ধের পরপরই ফ্রান্সে যা দুর্লভ ছিল সেগুলো খুব দ্রুত সাধারণ পণ্যে পরিণত হয়েছিল, আর মানুষ যখন আরও বেশি ভোগ্যপণ্য কিনতে শুরু করেছিল সেজন্য তারা কম পরিশ্রমও করতে শুরু করেছিল। এমনকি ব্রিটেনেও অর্থনীতিতে প্রবৃদ্ধি আর পরিবর্তন দেখেছিল, যখন কিনা এটি আর ইউরোপের শীর্ষ অর্থনীতি ছিল না, কারণ এর ইউরোপীয় প্রতিবেশীরা তাকে ছাড়িয়ে গিয়েছিল। ছুটির দিন আর সিনেমায় যাওয়া খুব স্বাভাবিক একটি বিষয়ে পরিণত হয়েছিল। 1963 সালে একটি জনপ্রিয় ব্রিটিশ সিনেমা ছিল সামার হলিডে, যেখানে মেকানিকদের একটি দল তাদের দুপুরের খাবারের সময় একটি বাস ভাড়া করেছিল এবং তারপর সেটি নিয়ে তারা দক্ষিণ দিকে যাত্রা শুরু করে। অবশেষে গ্রিসের সমুদ্র তীরে তাদের সেই যাত্রা শেষ হয়। এই বছরগুলো ছিল সেই সময় যখন মেকানিক আর বাস চালকরাও শুধু ধনী ব্যক্তিরাই নয়, সূর্য আর সমুদ্রের পাশে গ্রীষ্মকালীন অবকাশ যাপনের আশা করতে পারতেন। 1957 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড ম্যাকমিলান সেই সময়ের মেজাজটা ধরতে পেরেছিলেন। আমাদের দেশের অধিকাংশ মানুষ কখনোই এর আগে এত ভালো থাকেনি। দেশ ঘুরে দেখে আসুন, আপনি সমৃদ্ধির একটি পরিস্থিতি দেখতে পাবেন যা আমি আমার জীবদ্দশায় এর আগে কখনোই দেখিনি। আসলেই এই দেশের ইতিহাসে কখনো দেখা যায়নি এর আগে। কিন্তু এটি শুধু কিছু মানুষের জন্য একটি স্বর্ণযুগ ছিল, যখন ইউরোপ খুব ভালো করেছিল। বিশ্বের অধিকাংশ দেশই ছিল দরিদ্র। অল্প কিছু দেশ যেমন দক্ষিণ কোরিয়া পশ্চিমের এই সমৃদ্ধিটিকে ধরতে শুরু করেছিল, যেমন সলতত্ত্বের পূর্ব ধারণা করেছিল, কিন্তু অধিকাংশ এশিয়া আর আফ্রিকা অনেক পিছিয়ে পড়েছিল। সলোর আগে অর্থনীতিবিদরা ভাবতেন দরিদ্র দেশগুলো সমৃদ্ধ আর ধনী হয় যখন তারা প্রচুর পরিমাণে কারখানা, রাস্তা আর বন্দর নির্মাণ করবে। আগের অধ্যায়ে আমরা দেখেছি কিভাবে উন্নত দেশগুলো সেটি করার চেষ্টা করেছিল। সলো দেখিয়েছিলেন যে আরও বেশি পুঁজিতে বিনিয়োগ, কারখানা এবং যন্ত্র পরজয় সাময়িকভাবে প্রবৃদ্ধি বৃদ্ধি করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী উন্নয়ন ও প্রবৃদ্ধি নিশ্চিত করতে অর্থনীতির আরও উত্তম প্রযুক্তিগত উন্নয়ন দরকার। কিন্তু সলোর তত্ত্ব ব্যাখ্যা করেনি কোথা থেকে এই নতুন প্রযুক্তি আসবে। এই প্রযুক্তিকে বাইরে থেকে আসা একটি বিষয় বা এক্সোজেনাস হিসেবে তিনি রেখে দিয়েছিলেন, অর্থাৎ এমন কিছু যা অর্থনীতির বাইরে থেকে আসে এবং যা নিয়ন্ত্রণযোগ্য নয়, অনেকটা সূর্যের আলোর মতো, যা বাগানের গাছগুলোকে বাড়তে সহায়তা করে। মনে করা হয়েছিল সব অর্থনীতিতেই প্রযুক্তি সমানভাবে লভ্য, সেটি মালাউই কিংবা সুইজারল্যান্ড, যে দেশেই হোক না কেন। একবার যখন মালাউই নতুন প্রযুক্তি ব্যবহার করতে শুরু করবে, এটি অনেকটা সুইজারল্যান্ডের মতো হয়ে উঠবে। বাস্তবে দরিদ্র দেশগুলোর জন্য সাম্প্রতিক প্রযুক্তিগত পদ্ধতিগুলো আত্মীকৃত করার প্রক্রিয়ায় বহু ধরনের প্রতিবন্ধকতা ছিল। দেশটির হয়তো সেই দক্ষতার অভাব থাকতে পারে,
যা সেই প্রযুক্তিগুলো সঠিকভাবে ব্যবহার করার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে, অথবা ব্যবসাগুলোর জন্য প্রযুক্তি ব্যবহার হয়তো তখনও ব্যয় সাশ্রয়ী হয়ে উঠতে পারেনি। এছাড়া প্রযুক্তি বাইরে থেকে আসা কোনো বিষয় ছিল না, এটি সমাজের আবিষ্কার যা প্রকৌশলীরা সৃষ্টি করেন। 1990-এর দশকে আমেরিকার অর্থনীতিবিদ পল রোমার, যার জন্ম 1955 সালে, প্রবৃদ্ধি তত্ত্বের একটি নতুন পর্ব শুরু করেছিলেন, যা প্রযুক্তিকে অর্থনীতির অভ্যন্তরীণ একটি বিষয় হিসাবে ধরে নিয়েছিল, যা কিনা অর্থনীতির মধ্যেই সৃষ্টি হয়। রোমারের বক্তব্য ছিল, প্রযুক্তিগত অগ্রগতি সূর্যের আলোর মতো কোনো বিষয় নয়। মানুষ আরও ভালো গাড়ির ইঞ্জিন আবিষ্কার করে কারণ তারা সেটি বিক্রি করে মুনাফা করতে চায়। প্রযুক্তি একটি বিশেষ জিনিস, কারণ একবার আবিষ্কার হলে আপনি এটি বারবার ব্যবহার করতে পারবেন। যখন একটি অ্যারোনটিক্যাল ফার্ম তাদের টাকা ব্যয় করেছিল একটি ধাতুর গলনাঙ্কের ওপর গবেষণা করে, তারা সেই জ্ঞান ব্যবহার করেছিল আরও হালকা বিমানের ডানা তৈরি করতে, যা কিনা প্রতিষ্ঠানটি বিক্রি করতে পারে এবং এখান থেকে মুনাফা অর্জন করতে পারে। এই একই জ্ঞান তারপর ব্যবহার করতে পারে কোনো রান্নাঘরের যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান আরও উত্তম কোনো ওভেন বানাতে। এই যন্ত্র নির্মাতার কোনো দরকার নেই আবার সেই একই গবেষণার পুনরাবৃত্তি করা। জ্ঞান সে কারণেই ক্রয় বিক্রয় করা সম্ভব এমন সব পণ্য থেকে খুব ভিন্ন একটি জিনিস। অর্থনীতিবিদরা বলেন এটি হচ্ছে নন রাইভাল গুড, যে পণ্যের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এটিকে একটি ড্রিল মেশিনের সঙ্গে তুলনা করুন। যদি আপনি ড্রিল মেশিনটি ব্যবহার করেন, আমি সেটি ব্যবহার করতে পারবো না, ড্রিলের ধার নষ্ট হয়ে যাবে এবং অবশ্যই একটি পর্যায়ে এটিকে প্রতিস্থাপিত করতে হবে। তবে একবার আবিষ্কার হবার পরে কোন ধাতু কোন তাপমাত্রায় গলতে শুরু করে সেই জ্ঞানটি চিরকালের জন্য জানা হয়ে যাবে এবং এর সঙ্গে যুক্ত হবে নতুন নানা আবিষ্কার, যা সীমাহীনভাবেই আমাদের জ্ঞানের ভাণ্ডার বৃদ্ধি করবে। যেহেতু প্রযুক্তি অপ্রতিদ্বন্দ্বী এবং এটি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে, এটি আরও বেশি সমৃদ্ধি আর সম্পদ সৃষ্টি করে। যদিও একটি সমস্যা আছে, যেহেতু নতুন কোনো ধারণার উপকারিতা মূল আবিষ্কারক ছাড়াও অন্য মানুষ পান, সে কারণে সার্বিকভাবে কোনো একটি অর্থনীতির জন্য যতটুকু গবেষণা এবং উন্নয়ন ভালো হতে পারত, তার তুলনায় অপেক্ষাকৃত কম পরিমাণ অর্থ গবেষণা আর উন্নয়নে ব্যয় হয়ে থাকে। এটি বাজার ব্যর্থতার একটি উদাহরণ, একটি ধারণা যা আমরা দেখেছিলাম যখন 14 অধ্যায়ে অধ্যাপক পিগুস সম্বন্ধে জেনেছিলাম। প্রযুক্তি আর প্রবৃদ্ধি নিয়ে রোমারের তত্ত্ব ইঙ্গিত দেয় যে গবেষণা আর উন্নয়নের ব্যয় পরিশোধ করার মাধ্যমে বেসরকারি বাজার এককভাবে যা সৃষ্টি করতে পারে না, তার চেয়ে আরও বেশি পরিমাণ নতুন ধারণা সৃষ্টি করে সরকার একটি ভূমিকা রাখতে পারে। যেখানে সলোর তত্ত্বে প্রবৃদ্ধির নিম্নমুখী হওয়ার প্রবণতা শুরু, রোমারের তত্ত্বে এটি তার ঊর্ধ্বমাত্রা অব্যাহত রাখতে পারে যখন পুরো অর্থনীতি জুড়ে নতুন ধারণা বিস্তার লাভ করে। এর মানে বড় অর্থনীতিগুলোর প্রবৃদ্ধি, যেগুলো নতুন ধারণা সৃষ্টিতে দক্ষ, ক্রমশ মন্থর না হয়ে আকারে আরও বড় হতে পারে, আর ক্ষুদ্রতর অর্থনীতিগুলো স্বয়ংক্রিয়ভাবে এইসব অর্থনীতির কাছাকাছি পৌঁছতে পারে না। দুঃখজনকভাবে বিশ্বজুড়ে বহু দরিদ্রতম দেশগুলোর জন্য এটাই নিয়তি। পরিশেষে এর অর্থ হচ্ছে মানুষের জন্য খাদ্য, বাসস্থান আর শিক্ষার ব্যবস্থা করার জন্যে সেই দেশগুলোর যথেষ্ট পরিমাণ সম্পদ থাকে না, আর সে কারণে প্রবৃদ্ধি খুবই জরুরি। আর সে কারণে আমেরিকার অর্থনীতিবিদ রবার্ট লুকাস একবার বলেছিলেন, একবার যখন আপনি এটি নিয়ে চিন্তা করতে শুরু করবেন, তখন অন্য কিছু নিয়ে ভাবা খুব কঠিন হয়ে পড়ে।